ছুটতে ছুটতে সে একবার পড়েও যায়, কিন্তু আবার উঠে দৌড়াতে শুরু করে, কারণ সে তখনও শহরের মূল বাজার থেকে অনেক দূরে ছিল। তারপর যেভাবেই হোক হিম্মত করে অর্ধেক পথ পৌঁছে যায়। তার হাতে তখন খুবই কম সময় বাকি ছিল। সে মনে মনে ভাবে, রাজকুমার তার জন্য কত কিছু করেছেন, তাই সে তাদের জন্য এইটুকু তো করতেই পারে। তারপর সে মনে করার চেষ্টা করে উপন্যাসে এই বিষয়ে কি লেখা ছিল। তার সুযোগও নিশ্চয়ই সেই উপন্যাসেই লেখা আছে। তখন তার মনে পড়ে এই সময়ে একজন বণিক তার মালপত্র নিয়ে সেখানে গিয়েছিল, তাই সে তার পিছু পিছু ছোটে যাতে তার সঙ্গে যেতে পারে। কিন্তু তার আগেই বণিক চলে যায়, তাই সে শর্টকাট খুঁজতে শুরু করে। তখন তার চোখ পড়ে দুজন মেয়ের ওপর, যারা একটা দড়ি খেলা খেলছিল। তাদের মধ্যে একজন মোটা মেয়ে ছিল। যখন সে দড়িতে লাফ দেয়, সুয়ান উড়ে গিয়ে সেই বণিকের গাড়িতে সোজা পৌঁছে যায়। এত কিছু করার পরও সে সেখানে পৌঁছাতে দেরি করে ফেলে। তারপর যখন সে আবার সেই জায়গায় ফিরে আসে, তখন সেখানে রক্ত দেখে ভয় পেয়ে যায়। ভাবতে শুরু করে, এটা কি রাজকুমারের রক্ত? তার কি কোথাও কিছু হয়ে গেছে? সে চারদিকে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু রাজকুমার ইউভাম তখন তার জন্য শিকার করে ফিরছিলেন। তিনি বলেন, তুমি খাবারের জন্য কখনো দেরি করো না, ঠিক সময় পৌঁছে গেছো, তাই না? তাকে সুস্থ সবল দেখে সুয়ান তাকে জড়িয়ে ধরে, বলে, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, আমি ভেবেছিলাম তুমি মারা গেছো। এরপর রাজকুমার তার জন্য খাবার তৈরি করেন এবং তাকে খাওয়ান। বলেন, আমি ভেবেছিলাম তুমি পালিয়ে গেছো। তখন সুয়ান তাকে সেই কাগজটা দেখায়, বলে, আমি পালাইনি, আমি এটা জমা দিতে গিয়েছিলাম। ইউভাম সেই কাগজটা দেখে তা আগুনে ফেলে দেন। বলেন, আমি তো এই বিষয়ে কিছুই জানতাম না, আমি এত দুর্বল নই যে এর বিরুদ্ধে যেতে পারবো না। সুয়ান বলে, এটা রাজপরিবারের নিয়ম আর প্রক্রিয়া অনেক আগে থেকে চলে আসছে, তুমিও রাজপরিবারের অংশ, তাই তোমাকে এটা মানতে হবে। এই জন্যই আমিও আবেদন জমা দিয়েছি। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যখন বিয়ের অফিসের গেট বন্ধ করার ঘোষণা হচ্ছিল, তখন সুয়ান তার জুতো ছুঁড়ে একজনকে মারে। এতে সে পড়ে যায় আর সব প্রহরী তাকে দেখতে শুরু করে। এই সুযোগে সুয়ান ভিতরে ঢুকে যায়, কিন্তু তার কাছে আবেদন ফর্ম ছিল না, কারণ সে তা কোথাও হারিয়ে ফেলেছিল। তাই সে তার পোশাক ছিঁড়ে তাতে নিজের বিবরণ লিখে জমা দেয়। এখন বর্তমানে ফিরে এসে সে ইউভামকে বলে, আমি ভালো কাজ করেছি, তাই না? কিন্তু ইউভাম অবাক হয়ে তাকে দেখছিলেন। বলেন, তোমার কাছে আমার বাঁচার এটা একটা ভালো সুযোগ ছিল, আমি ভেবেছিলাম তুমি আমার সঙ্গে বিয়ে করতে চাও না, হঠাৎ এমন কি হলো? সুয়ান বলে, আমি ভয় পেয়েছিলাম, আমি ভাবছিলাম আবার আমার সঙ্গে সেই একই জিনিস না হয়ে যায়, মানে যা তার সঙ্গে বাস্তব জগতে হয়েছিল। সে আরও বলে, আমি ততটা শরীফ নই যতটা তুমি ভাবো। ইউভাম বলেন, আমি তো তোমাকে কখনো শরীফ ভাবিনি, বরং তুমি আমার চিন্তার চেয়েও অনেক বেশি সাহসী। তখন সুয়ান উপন্যাসের কথা ভাবতে শুরু করে, ভাবে, এখন এটা ইউনার সঙ্গে হওয়ার কথা, ইউভামের তো তার প্রেমে পড়ার কথা, তাহলে কি আমি এমন জায়গায় এসে ঠিক করলাম? তারপর সে ইউভাম কোমালে, যদি এটা কোনো গল্প হয় আর তুমি সেই পুরুষ প্রধান চরিত্র হও, কিন্তু আমি শুধু একটা পার্শ্ব চরিত্র যাকে কেউ পছন্দ করে না, তাহলে? ইউভাম বলেন, যদি আমি সেই গল্পের পুরুষ প্রধান চরিত্র হই, তাহলে আমি তোমাকেই নায়িকা হিসেবে বেছে নেব। এটা শুনে সুয়ানের খুব ভালো লাগে। ইউভামও বুঝতে পেরেছিলেন যে রানীমা তার বিয়ের প্রস্তুতি শুরু করেছেন, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। সুয়ান তাকে বলে, যদি আমাদের বিয়ে হয়, তাহলে আমিও রাজপরিবারের সঙ্গে যুক্ত হব, তাই না? তাহলে আমি এটা জিতবই। এবং সে ফাইটিং বলতে শুরু করে। তারপর ভাবে, এর মানে তিনি বুঝলেন কি না। তাকে এমন বকবক করতে দেখে ইউভাম তার কাছে যান, বলেন, এই জায়গাটা একটু নোংরা মনে হচ্ছে। সুয়ান বলে, কেন, কি করতে হবে? ইউভাম বলেন, আমাদের দ্বিতীয় রাত এখানে কাটাতে হবে। এটা শুনে সুয়ান ঘাবড়ে পালিয়ে যায়। এরপর ইউভাম তাকে আবার শহরে ফিরিয়ে আনেন, কারণ তিনি তার জন্য সেই চিকিৎসককে ডেকেছিলেন। চিকিৎসক সুয়ানকে পরীক্ষা করে বলেন, আমার মনে হয় না তার প্লেগ হয়েছে, লক্ষণগুলো তেমনই, কিন্তু এটা অন্য কোনো রোগ, তার নাড়িও একদম স্বাভাবিক। তারপর চিকিৎসক সুয়ানকে জিজ্ঞেস করেন, তুমি কিছু স্পর্শ করেছিলে? সুয়ান ভাবতে শুরু করে সে কোথায় কোথায় গিয়েছিল, কার সঙ্গে দেখা করেছিল। তখন তার মনে পড়ে, আমি তো সেই বিদেশির সঙ্গে দেখা করেছিলাম, আমি তার সাহায্য করেছিলাম। এদিকে সুয়ানের মা আর বুলি তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছিল। তার বাবা এমনকি বলতে শুরু করেন,
আমার মেয়ে ফিরে এলে আমি তার সব ইচ্ছা পূরণ করব। ঠিক তখনই ইউভাম সুয়ানকে কোলে তুলে ভিতরে আনেন। সবাই তাদের দেখতে ছুটে যায়। সুয়ানকে সুস্থ দেখে সবাই খুব খুশি হয়। তখন সুয়ান সবাইকে বলে, রাজকুমারের জন্যই আমি সুস্থ হতে পেরেছি, তিনি আমার জীবন বাঁচিয়েছেন। এটা শুনে সুয়ানের মা তাকে ভিতরে যেতে বলেন, কিন্তু ইউভাম মানা করেন, বলেন না, আমার যাওয়া উচিত। সুয়ান বলে, তুমি এভাবে চলে যাবে? ইউভাম বলেন, যদি আমরা একসঙ্গে থাকি তাহলে কিছু বিপজ্জনক হয়ে যাবে। এটা শুনে সুয়ান বুঝে যায় আর লজ্জা পেয়ে যায়, কিন্তু তার ভাইয়েরা বুঝতে পারে না। বলেন, কি বিপজ্জনক হবে? কোনো গ্যাং এসে পড়বে? ইউভাম বলেন, এর চেয়েও বেশি বিপজ্জনক। এটা শুনে তারা পালিয়ে যায়। ঠিক তখনই ইউভামও সেখান থেকে চলে যান। পরের দিন তিনি রাজকুমারের মায়ের সঙ্গে দেখা করেন। বলেন, আমার পিঠের পেছনে আমার বিয়ের প্রস্তুতি চলছে আর আমাকে কিছুই বলা হয়নি। আমি কোনো সাধারণ রাজকুমার নই, তাই এই নির্বাচন বন্ধ করুন। রানীমা তাকে বলেন, যা তিনি রাজাকে বলেছিলেন, আমি তোমার জন্য একজন যোগ্য মেয়ে খুঁজছি। ইউভাম বলেন, আমি ইতিমধ্যে একজন মেয়ে খুঁজে পেয়েছি, আমি তাকে পছন্দ করি। রানীমা বলেন, রাজকীয় বিয়ে এভাবে হয় না, ব্যক্তিগত অনুভূতির কোনো মানে নেই। হ্যাঁ, তুমি চাইলে তাকে রাখাল হিসেবে রাখতে পারো, কিন্তু আমার সঙ্গে তর্ক করো না, আমি এটাকে অপমান মনে করব। ইউভাম রাগ করে বলেন, আমার জন্য শুধু একজন মেয়েই তৈরি, তাই আমি আপনাকে শেষ সুযোগ দিচ্ছি, আপনার নিষ্কাত বদলান, আমি তাকেই বেছে নেব যাকে আমি বিয়ে করতে চাই। এই বলে তিনি সেখান থেকে চলে আসেন। বাইরে যাবার সময় তার সঙ্গে দোহার দেখা হয়। তাকে এখানে দেখে তিনি জিজ্ঞেস করেন, তুমি রানীমার ঘনিষ্ঠ বলে মনে হচ্ছে, এত সকালে এখানে এসে কি করে? দোহা বলে, আমি তাদের আত্মীয়। তারপর সে ইউভামকে চা খাওয়ার জন্য ডাকতে শুরু করে, কিন্তু ইউভাম তার কথা উপেক্ষা করে সেখান থেকে চলে যান। তারপর তিনি তার একজন লোকের সঙ্গে দেখা করেন, তাকে সেই বিদেশি মার্কের সম্পর্কে খোঁজ নিতে বলেন আর কাউকে নজরে রাখতেও বলেন। এদিকে সুয়ানকে দেখানো হয়। সে তার বাবা মাকে বলে দিয়েছিল যে সে রাজকুমারের বিয়ের জন্য আবেদন পাঠিয়েছে, কিন্তু তার বাবা রেগে যান, বলেন, তুমি আমাদের সঙ্গে পরামর্শটাও করনি, রাজকুমার কি তোমাকে ভয় দেখিয়েছিল? সুয়ান বলে, না, আমি এইসব নিজের ইচ্ছাই করেছি, তাই আমাকে অনুমতি দিন। তার মাও তাকে সমর্থন করে, বলে তাকে এটা করতে দিন। এরপর তার বাবাও রাজি হয়ে যান, কিন্তু বলেন, এটা ততটা সহজ নয় যতটা তুমি ভাবছ। কিন্তু সুয়ান পুরোপুরি আত্মবিশ্বাসী ছিল। সেখানে রানীমা আবেদনকারীদের নাম পড়ছিলেন। সুয়ানের নাম দেখে তিনি অবাক হয়ে যান, ভাবেন এর নাম এখানে কিভাবে এলো? তাকে তো শহর থেকে দূরে আলাদা রাখা হয়েছিল। তিনি মনে করেন, মনে হয় রাজকুমার তার নাম লিখিয়েছেন, তাই তিনি নির্বাচন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন করতে বলেন। পরের দিন সুয়ান প্রস্তুত হয়ে নির্বাচন প্রক্রিয়ার জন্য যাচ্ছিল। তাকে তো জানাই ছিল কোন রাউন্ডে কি হবে, তাই সে খুশি ছিল। এদিকে জং ও রাজকুমারের বিয়ের নির্বাচনের কথা জানতে পারে। এটা জেনে সে খুব অবাক হয়। বিয়ের অফিসের বাইরে সব মেয়েরা জড়ো হয়েছিল। সেখানে ইউনাকেও দেখে সুয়ান অবাক হয়ে দেয়। তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে? ইউনা বলে, আমার বাবা আমাকে অংশ নিতে বলেছে তাই এসেছি, কিন্তু আমি এখনও রাজকুমারকে ভয় পাই, স্বপ্নেও তাদের সঙ্গে বিয়ে করার কথা ভাবতে পারি না। চিন্তা করো না, আমি তোমার আর রাজকুমারের মাঝে আসব না, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব। ইউনার কথা শুনে দোহা সেখানে আসে। সে ইউনাকে অপমান করার পরিকল্পনা করে, কিন্তু সুয়ানকে দেখে সে হতবাক হয়ে তাকিয়ে থাকে, ভাবে এ এখানে কি করছে? এ তো অসুস্থ হওয়ার কথা। সুয়ান বলে, এমন কি দেখছ? ভূত দেখেছ? দোহা একটা অজুহাত বানিয়ে কথা ঘুরিয়ে দেয়। এদিকে প্রতিযোগিতা শুরু হয়। একজন রাজকীয় রানীর শক্তিশালী হওয়া জরুরি, তাই প্রথম রাউন্ডে তাদের কামানের গোলা ছুটতে হবে। প্রথমে দোহার পালা আসে, আর সে সহজেই এই রাউন্ড পাশ করে। কিন্তু সুয়ান দেখে ফেলে যে সে প্রতারণা করছে, কারণ তার গোলাটা নকল ছিল। তবুও সুয়ান আর ইউনা কোনো প্রতারণা ছাড়াই এই রাউন্ড জিতে যায়। রাজকুমার এসব দূর থেকে দেখছিলেন। তখন জং তার কাছে আসে, রেগে বলে, এই বিষয়ে আমাকে কেন বলা হয়নি? ইউভাম বলেন, আমি নিজেই জানতাম না এসব কখন হলো, সবকিছু আমার পিঠের পেছনে হচ্ছিল। জং বলে, তুমি তো সুয়ারকে পছন্দ করো, যদি অন্য কেউ জিতে যায় তাহলে? ইউভাম বলেন, আমি এই নির্বাচন বাতিল করে দেব, আমি শুধু এটা হতে দিচ্ছি কারণ আমি দেখতে চাই সুয়ান আমার জন্য কি কি করতে পারে। তখন সে তাদের দিকে তাকায়। ইউনাকে দেখে সে অবাক হয়ে যায়। প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডের পালা আসে, যেটা ছিল তীরন্দাজি। এতে ইউনা অসাধারণ কিছু করে দেখায়।
কিন্তু দোহার পালা আসলেই সে এটাতেও প্রতারণা করে জিতে যায়। কারণ টার্গেট বোর্ডের পেছনে রানিমার কিছু লোক ছিল। তারা দোহার সুবিধার জন্য টার্গেট বোর্ডটাকে এদিক ওদিক করে তাকে জিতিয়ে দেয়। সুয়ান এটাও দেখে ফেলে এবং সবার সামনে বলতে শুরু করে, কিন্তু কেউ তার কথা শোনে না। যখন তার পাড়া আসে তখন প্রচণ্ড বাতাস বইতে শুরু করে। তখন সেই শিশুর আত্মা তাকে সাহায্য করে। এদিকে রাজকুমার সেই বিদেশি মার্ককে অনুসরণ করছিলেন। তার পিছু পিছু একটা কাপড়ের দোকানে পৌঁছান। মার্ক সেখানে তার কাপড় নিতে এসেছিল। কাপড় বদলানোর সময় রাজকুমার তার পিঠে একটা চিহ্ন দেখেন। তারপর তিনি চেঞ্জিং রুমের দরজা লক করে দেন যাতে সে বেরোতে না পারে। এরপর তিনি তাড়াতাড়ি তার জায়গায় গিয়ে তার জিনিসপত্র তল্লাশি করেন। সেখানে তিনি একটা বোতল পান, তাতেও সেই একই চিহ্ন ছিল। তারপর প্রতিযোগিতায় দেখানো হয় যেখানে সব মেয়েদের ভারসাম্য পরীক্ষা হচ্ছিল। এখানেও দোহার প্লেটে পাত্রগুলো আঠা দিয়ে আটকানো ছিল, তাই সেগুলো পড়েনি। কিন্তু সুয়ানের রেস্টুরেন্টে কাজ করার অভিজ্ঞতা ছিল, তাই সে এই রাউন্ড জিতে যায়। এর সঙ্গে আজকের সব রাউন্ড শেষ হয়। দোহা, সুয়ান এবং ইউনা তিনজনেই এটি পাশ করে। বাইরে বুলি সুয়ানের জন্য অপেক্ষা করছিল। জং ও ইউনাকে দেখে বিরক্ত হচ্ছিল, ভাবছিল সে কেন গেল, তাকে খুব খারাপ লাগছিল। তারপর সুয়ান আর বুলি বাড়ি যাচ্ছিল। পথে তাদের সঙ্গে রাজকুমারের দেখা হয়। তিনি সুয়ানকে উত্ত্যক্ত করতে শুরু করেন। কোথায়, প্রথম রাউন্ডেই বেরিয়ে গেছিলে না? সুয়ান পাকে বলে, দোয়া প্রতারণা করছিল, আমার জন্য এটা খুব কঠিন ছিল, তবু আমি এই প্রতিযোগিতা জিতে দেখাবো। ইউবম বলেন, তুমিও সবাইকে প্রমাণ করে দেখাও তুমি আমার নায়িকা হওয়ার যোগ্য, তুমি জিতলে যা ইচ্ছা তাই করতে পারো। এরপর তিনি চলে যান। এটা শুনে সুয়ান খুব খুশি হয়। রাজকুমার যখন যাচ্ছিলেন তখন তাকে মনে হয় কেউ তার পিছু নিচ্ছে। তিনি পেছন ফিরে দেখেন, কিন্তু এরপরেই দৃশ্য এখানে শেষ হয়। পরের দিন প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডের জন্য 6 জন মেয়ে নির্বাচিত হয়েছিল। তাদের মধ্যে প্রতিযোগিতা হবে। রানিমা তাদের কিছু টাকা দেন, বলেন 2 দিনের মধ্যে এই টাকা দ্বিগুণ করতে হবে। এখানে আমাদের গতকালের ইউনা আর সুয়ানের কথা দেখানো হয়। ইউনা তাকে বলেছিল কিছুই আগে থেকে ঠিক করা থাকে না। এতে সুয়ান খুব স্বস্তি বোধ করে, কারণ তার মনে হচ্ছিল সে হয়তো ইউনার জায়গা নিয়ে নিয়েছে। কিন্তু এই প্রতিযোগিতায় এসে সে তার সঙ্গে ন্যায্য খেলা খেলতে পারে। কিন্তু ইউনা এই প্রতিযোগিতায় তার বাবার জন্য আসেনি, বরং সে নিজের দেওয়া কোনো প্রতিশ্রুতির জন্য খেলছিল। আর সেই উপন্যাসেও সবকিছু বদলে যাচ্ছিল। তাই দেখানো হয় বাস্তব জগতে সেই উপন্যাসের একটা নতুন সম্পাদিত সংস্করণ শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। মানে এরপর কিছু আকর্ষণীয় ঘটতে চলেছে। এখানেই এই পর্ব শেষ হয়।